আজকে আমরা চলে এসেছি আমার ছোট খালামণির বাসায় এবং সেখানে আমরা কাজিনরা মিলে একসাথে লাঞ্চ করব। কথা হবে এবং আড্ডা হবে। পাশাপাশি খাওয়া-দাওয়া করে এবং বিকেলবেলা বেরিয়ে পড়ব ঘোরার উদ্দেশ্যে এবং কিছু সুন্দর, সুন্দর জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। পাশাপাশি সেই জায়গাগুলোর ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার ছোট খালার বাসায় চলে এসেছি। সেখানে আজকে আমাদের দাওয়াত ছিল। দুপুরের লাঞ্চ করব সবাই একসাথে। আমাদের সব খালাতো ভাই-বোনরা, কাজিনরা একসাথে মিলিয়ে। তো টেবিলে খাবার বেড়ে দেওয়া হয়েছে দুপুরের লাঞ্চ করার জন্য। তো অনেকগুলো আইটেম ছিল দুপুরের লাঞ্চের জন্য। এটা ছিল গরুর ঝোড়া মাংস। গরুর মাংস যেটা শুকিয়ে করা হয় সেটা। এটা ছিল গরুর কলিজা, গরুর মাংস, চিংড়ি মাছ এবং মুরগির কোরমা। সাথে ছিল পাবদা মাছ এবং শুটকির ভর্তা। আরও অনেক ধরনের আইটেম ছিল যেগুলো আমাদের লাঞ্চ করার জন্য তৈরি করেছে আমার ছোটো খালামণি। তো সবাই একসাথে খেতে বসেছি এখানে। অনেকদিন পর আমরা একসাথে হয়েছি। আর এখানে যারা ছিল সবাই আমার জুনিয়র ছিল। আমি সবার বড় তাদের এবং সবাই একসাথে হতে পড়ে আসলে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। কারণ আমাদের আসলে কখনোই সবসময় এভাবে একসাথে খেতে বসার সুযোগ হয় না। তো অনেকদিন পর আমরা একসাথে হতে পেরেছি সেটার জন্য আমাদের সবার কাছে ভালো লাগতেছিল এবং সবাই যার যার মতো মজা করতেছিল, কথা বলতেছিল, আড্ডা দিতেছিল আরকি। যদিও কয়েকজন মিসিং ছিল, তারপরেও আসলে যারা আসছে সেটাই অনেক কিছু। কারণ সবাই সময় মতো সুযোগ করতে পারে না। তো আমার খালামণি, ছোট খালামণি চিংড়ি মাছ দিচ্ছিল আমাকে না করা সত্ত্বেও। তো উনি ছোটবেলা থেকেই আমাকে অনেক বেশি আদর করে, একটু বেশিভাবে আদর করে। তো আমিও উনার হাতের রান্না একটু পছন্দ করি বেশি। সেজন্য সেটা উনি জানে এবং সেটা জেনেই উনি আমাদেরকে একটু বেশি করে দিতেছে আরকি। আর কিছু তো নাই। বসে কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে পারিবারিকভাবে আলোচনায় বসেছি স্বামী ভাইয়ের বিবাহ সম্পর্কে। স্বামী ভাই খুব শীঘ্রই বিয়ে করতে চাচ্ছে, তো আমরা এই বিষয়ে আলোচনা করছি। যেহেতু স্বামী ভাইয়ের সময় হয়ে গেছে, আমি বয়স হয়ে যাচ্ছে, একটা বিয়ে করানো উচিত। তো সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। শ্যামল সাহেবের সাথে আমি কথা বলে আসছি। স্বামী ভাইয়ের বিয়ে সম্পর্কে শুনে স্বামী ভাই একটু হাসি দিছে। তো দেখুন সবাই স্বামী ভাই হচ্ছে কর্নেল বাজারের মাইকেল। তো সবার খালি মাথা ভর্তি চিন্তা, আমি কেন বিয়ে করি না, আমি কেন বিয়ে করি না। কিন্তু আমি তো বোঝাতে পারতেছি না আমার এখনো বিয়ের বয়স হয় নাই। কারণ ওদেরকে যেভাবে বোঝাই আরকি। তো ওদের সুযোগ পাইলেই খালি পয়েন্ট একটাই, ঘুরে গেড়ে মানে আমার বিয়ের কথা বলা। এটাই হচ্ছে ওদের মূল পয়েন্ট। তো যাই হোক, এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করতেছিলাম এবং চিন্তা করতেছিলাম যে দুপুরের খাবার শেষ করে কোথায় যাওয়া যায়। তো আমি আমার আবার আরেক কাজিনকে ফোন দিয়ে রেডি করে রাখছিলাম। সে হচ্ছে আমার ফুফাতো ভাই সায়েম। আপনারা গত ভিডিওগুলোতে দেখতে পারছিলেন। তো ওকে ফোন দিয়ে আমি রেডি করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। কারণ এই ছোট পোলাপান, বাচ্চা পোলাপান যাবে না আমার সাথে ঘোরার জন্য। এটা কলা, এটা মলা, আমাদের পুকুরে হুইল মাছ, আমাদের পুকুরের পাবদা মাছ। স্বামী চোখে হলো রান্না কিন্তু বরাবরের মতো অনেক বেশি মজা হয়েছিল। তাই খেতেছিলাম খুব মন ভরে। আর বিশেষ করে গরুর মাংসটা বরাবরের মতোই অনেক বেশি মজা হয়। তো আজকের খাবারটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। আর আমাদের খাবার শেষে তারা ৩ বোন মানে আমার ছোট খালা, মেজো খালা আর আমার আম্মা একসাথে খেতে বসছিল। তো তাদের খাওয়া চলতেছিল আর আমি চলে আসছিলাম ঘোরার জন্য আমার ফুফাতো ভাইকে নিয়ে। তো কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা ভাবতে, ভাবতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে তিতাসপাড়ে যে অবস্থিত কালভৈরব মন্দির সেটা দেখতে যাওয়া উচিত। কারণ অনেক বছর আগে আমি সেটা দেখতে গেছিলাম আরকি। তো তখন কত ছিল আমার বয়স? প্রায় ৫ বছর কি ৬ বছর। তখন আমি আসলে কি দেখছিলাম সেগুলো আমার মাথায় এখন আসতেছে না। তো এটা দেখার জন্য আমি আজকে আমার ফুফাতো ভাইকে নিয়ে চলে আসছি শ্রী, শ্রী কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দির বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত অন্যতম একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। মূলত এটির শ্রী শ্রী কালভৈরবের মূর্তি খুব বিখ্যাত। শ্রী শ্রী কালভৈরব হচ্ছে হিন্দু দেবতা বিশেষ, শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরব বিশেষ,
ধারণা করা হয় যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উঁচু মূর্তি বা বিগ্রহ হিসেবে শ্রী শ্রী কালভৈরবের অবস্থান। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হিসেবে মূর্তিটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের অদূরে মিড্ডা এলাকায়। তিতাস নদীর কূল ঘেঁষে অবস্থিত কালভৈরব একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মন্দির হিসেবে বিখ্যাত। মন্দিরটির প্রধান আকর্ষণই হচ্ছে কালভৈরব বা শিব মূর্তি। সুবিশাল মূর্তিটির উচ্চতা প্রায় ২৮ ফুট। বিশাল আকৃতি বিশিষ্ট এই চোখ দাঁধানো মূর্তিটি ১৯০৫ সালে তৈরি করা হয়। মূর্তিটির ডান পাশে রয়েছে একটি কালী মূর্তি এবং বাম পাশে রয়েছে পার্বতী দেবী। তো এটা ছিল কালভৈরব মন্দিরের বাহিরের অংশ, আর এটা ছিল কালভৈরব মন্দিরের ভেতরের অংশ। তো বাহির থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই পরিপাটি করে রাখছে। খুব বেশি মানুষের একটা আনাগোনা নাই। আমি ঢোকার সময় ১-২ জনকে বা ২-৩ জন এরকম লোকই বেশি দেখতে পাইছি আরকি। তো মন্দিরের পেছনের অংশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছিলাম। তো সেগুলো দেখার জন্য ওইদিকে গেলাম। যাওয়ার পর দেখি আসলেই সেখানে হিন্দুদের অনেক বসতি ছিল এবং এটা ছিল আরেকটা মন্দিরের পাশে। কি যেন সেটা আসলে আমি নাম জানি না। তো এটা ছিল পিছনের ফটক, আর এই হচ্ছে মন্দিরের মূলত বারিন্দা। তো এই বারান্দার মধ্যে একটা লোক দেখেন টিপপটাং হয়ে শুয়ে আছে। হয়তো পাগল-টাগল ১ম এ ভাবছিলাম, পরে দেখি না ভালো মানুষই শুয়ে আছে এখানে। তো আস্তে, আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম তিতাস পাড়ে যাব সেইজন্য, এবং তিতাস পাড়ে এসে আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে আমি অনেক আশা নিয়ে এখানে আসছি যে তিতাস পাড়ে অনেক পানি থাকবে, নৌকা থাকবে, লঞ্চ চলবে, এগুলা থাকবে দেখব। কিন্তু আসলে এখানে কোনোটাই নাই। পানি অনেক কম থাকায় নৌকা চলাচলও অনেক বেশি কমে গেছিল এবং যা দেখছি আসলে সেটাই অনেক বেশি। তো এখানে বেশিক্ষণ সময় না পার করে আমি ভাবতেছিলাম যে আর কোথায় যাওয়া যায়। তখন সায়েমকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাব? তখন সে বলল, "চলো যাই শেখ হাসিনা সড়কে।" তো ওই জায়গাটা ছিল আসলে একটা ভাইরাল, মানে প্রচণ্ড একটা হাইপ তোলা একটা জায়গা আরকি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। তো আমরা ওইখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আস্তে, আস্তে হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছিলাম শেখ হাসিনা সড়কের দিকে। তো হাঁটার সময় ভাবতেছিলাম যে একটু সামনে কিন্তু আসলে এটা অনেক দূরে ছিল, যার কারণে মানে হেঁটে যাওয়াটা আমার জন্য এক্কেবারে বেশি মানে অলসতা চলে আসতেছিল। তারপর আমরা রিক্সা নিছিলাম আরকি। তো এই হচ্ছে শেখ হাসিনা সড়ক। তো এখানেও পানি থাকার কথা যেহেতু বর্ষাকাল। আর এই বর্ষাকালে যেহেতু ঐরকমভাবে বৃষ্টি বাদল হয় নাই, তার কারণে আসলে এখানে বেশি একটা পানিও নাই। আর এখানে সবসময় মানুষের আনাগোনা থাকে, কারণ এটা প্রচণ্ড একটা হাইট তোলা জায়গা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, এবং এখানে বিকেলবেলা প্রচুর মানুষ ঘুরতে আসে এই ব্রিজটাতে, এবং প্রচুর পরিমাণে মানুষ ভিডিও-টিডিও করে, ছবি-টবি তোলে আরকি। তো এই যে ভিউটা দেখতেছেন, ভিউটা আসলেই অসাধারণ একটা ভিউ। এই যে দেখেন এক্কেবারে পিওর একটা গ্রাম বাংলার একটা ভাইব চলে আসে আরকি। তো এই সামান্য পরিমাণের পানি আছিল এবং মোটামুটি নৌকা-টোকা চলে এই পানির মধ্য দিয়ে। আর এটা হচ্ছে তিতাস নদীর একটা প্রশাখা যা বলতে পারেন, এবং এই রাস্তাটা বেশিদিন হয় নাই করা হইছে। আগে এটা একটা মাটির রাস্তার মতো ছিল আরকি। তো শেখ হাসিনা সড়ক ঘোরাঘুরি শেষে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত আরেকটা জায়গা যার নাম হচ্ছে ফারুকী পার্ক, এবং এটাকে মানুষে অবকাশ বলেও ডাকে, এবং এখানে দেখি মোটামুটি ভালোই মেলা-টেলা জমছে, মানুষের আনাগোনাও বেশ ভালোই। তো সেখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি আমার ছোট খালার বাসার দিকে, কারণ সেখানে আম্মার আব্বু আছে। তো ওইখান থেকে তাদেরকে পিক করতে হবে এবং আমাদের নিজেদের বাসায় চলে যেতে হবে, এবং সময়ও কম ছিল, তার জন্য আমি বেশিক্ষণ ঘুরতে পারি নাই। তারপর সবশেষে আমরা ২ জন ২ টা আইসক্রিম কিনলাম। আইসক্রিম কিনে আইসক্রিম খেয়ে ঠান্ডা হওয়ার জন্য, কারণ হচ্ছে বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছে রোদের মধ্যে। ২ জনেই একটু ক্লান্ত ছিলাম, যার জন্য নিজেদেরকে একটু ঠান্ডা করার জন্য আইসক্রিম খেলাম। তো খাওয়া-দাওয়া এবং ঘোরাঘুরি শেষে এখন বিদায় নেওয়ার পালা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।